যিনি মেক আ উইশ ড্রামার আজকের পর্বে আমরা এমন কিছু রহস্যের মুখোমুখি হতে চলেছি যা কাইয়ং এবং ইবলিসের সম্পর্কের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দেবে। আজ আমরা দেখব অতীতের এক ভয়ঙ্কর সত্যি আর বর্তমানের এক নতুন প্রতিজ্ঞা। হ্যালো বন্ধুরা, স্বাগতম সিনেমা এক্সপ্লেইন বাংলায়। পর্বটি একটু আবেগপ্রবণ এবং থ্রিলের মোড়ের। চলুন প্যাচাল বাদ দিয়ে শুরু করা যাক আজকের পর্ব ৭। গত পর্বে কাইয়ং এবং ইবলিসের শত্রু আজরায়েল মিলে কাইয়ংয়ের পূর্বজন্মের মৃত্যুর দৃশ্য দেখতে গিয়েছিল। দৃশ্যটি ছিল খুবই করুণ। কাইয়ং দেখে যে তার মৃত্যুর সময় ইবলিসের মুখে কোনো রাগ ছিল না, ছিল গভীর দুঃখ ও অনুশোচনা। কাইয়ং দৃঢ় স্বরে বলে, তুমি বলেছিলে ওর চোখে রাগ ছিল, কিন্তু আমি তো শুধু কষ্ট দেখছি, গভীর দুঃখের ছাপ, যেন সব দোষ ওরই। আজরায়েল হতাশ হয়ে বলে, এ তো অসম্ভব, ও তো শুধু একটা দুষ্ট আত্মা, ও কিভাবে দুঃখ পেতে পারে? কাইয়ং বুঝতে পারে যে ইবলিসকে নিয়ে আজরায়েল যা বলছে তা হয়তো পুরোপুরি সত্যি নয়। কাইয়ং আজরায়েলকে উল্টো প্রশ্ন করে যে সে এত কিছু জেনেও কেন সেই সময় অসহায় শিশুদের বাঁচানোর জন্য কিছু করল না, শুধু ইবলিসের অপেক্ষায় বসে থাকল। আজরায়েল কোনো উত্তর দিতে পারে না। কাইয়ং তার কথায় আস্থা না রেখে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। আজরায়েলের প্রস্তাব ছিল যে কাইয়ং যেন তার শেষ ইচ্ছাটিকে কাজে লাগিয়ে ইবলিসকে শেষ করে দেয়, কিন্তু কাইয়ং সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বাড়ি ফিরে আসে। ইবলিস চিন্তিত, কিন্তু কাইয়ংকে দেখেই সে স্বস্তি পায়। ইবলিস কাইয়ংকে দেখে চিন্তিত হয়ে বলে, তুমি ঠিক আছো তো? ওই দুষ্ট লোকটা তোমাকে কিছু বলেইনি তো? কাইয়ং শান্ত স্বরে উত্তর দেয়, আমি ঠিক আছি, কিন্তু আমি এমন কিছু জানতে পারলাম যা আমাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। এই সময় ইবলিস নিজেকে কাইয়ংয়ের কাছে আরও গ্রহণযোগ্য করার চেষ্টা করে। হঠাৎ সে নিজেকে কিম ও বিনের জনপ্রিয় চরিত্র চই ইয়াংদোর রূপে পরিবর্তন করে ফেলে এবং সেই বিখ্যাত সংলাপটি বলে, তুমি সবসময় এমন জিনিস ধরে থাকো কেন যা দেখলে আমার তোমাকে রক্ষা করতে ইচ্ছে করে? কাইয়ং অবাক হয়ে হেসে উত্তর দেয়, এটা বেশ অদ্ভুত, কিন্তু অদ্ভুতভাবে কনভিন্সিং লাগছে। এরপর কাইয়ং ইবলিসকে জিজ্ঞেস করে, তোমার কি অতীতে কোনো নারী জিনের সাথে সম্পর্ক ছিল? কাইয়ংয়ের এই জিজ্ঞাসায় স্পষ্টতই তার ঈর্ষা প্রকাশ পায়। ইবলিস তখন তার পুরনো প্রেমের কথা স্বীকার করে। ইবলিস বুঝতে পারে সে কাইয়ংয়ের প্রেমে পড়ছে। তাদের মধ্যে এক নতুন রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। কাইয়ংয়ের আরেক প্রতিদ্বন্দ্বী ঘু বুগিয়ং, যে কিনা ইবলিসের কাছ থেকে টাকা চেয়েছিল, সেই কাইয়ংকে ভয় দেখাতে আসে। বুগিয়ং দাবি করে যে কাইয়ং যে টাকা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে সেটা যেন উপহার হিসেবে ঘোষণা করা হয়, না হলে সে কাইয়ংকে মৃত্যুর হুমকি দেয়। বুগিয়ং চিৎকার করে বলে, যদি তুমি না বলো যে টাকাটা তুমি উপহার হিসেবে দিয়েছ, তবে আমি আমার শেষ ইচ্ছা দিয়ে তোমার মৃত্যু কামনা করব। কাইয়ং শান্ত হয়ে বলে, আমারও কিন্তু শেষ একটি ইচ্ছা বাকি আছে, তুমি কি চাও আমি সেটা ব্যবহার করি? যদি তুমি তোমার ইচ্ছা নিয়ে বাড়াবাড়ি করো, আমি আমার শেষ ইচ্ছা দিয়ে তোমার পাওয়া সব কিছু বাতিল করে দেব। কাইয়ংয়ের এই শান্ত এবং দৃঢ় আত্মবিশ্বাস বুগিয়ংকে ভয় পাইয়ে দেয়। কাইয়ং তাকে বলে যে সে তার অর্থ আত্মসাতের জন্য শাস্তি পাবে এবং কাইয়ং কোনোভাবেই বুগিয়ংয়ের কাছে মাথা নত করবে না। কাইয়ংয়ে এই দিকটি ইবলিসকে আরও মুগ্ধ করে তোলে। রহস্য আরও ঘনীভূত হয় যখন ল্যাম্পের নির্মাণ তারিখ থেকে একটি অবাক করা তথ্য বেরিয়ে আসে। ইবলিস এতদিন ধরে জানত যে সে ৯৮৩ বছর ধরে বন্দী ছিল, কিন্তু আসলে সেই সময়কাল ছিল ৯৬৩ বছর। এই ২০ বছরের গরমিল ইবলিসের মনে নেই। অন্য জিনিরাও এই বিষয়ে কিছু বলতে পারে না। ইবলিস মাথায় হাত দিয়ে বলে, ৯৮৩, কিন্তু ওরা বলছে ৯৬৩। এই ২০ বছরের স্মৃতি কোথায় গেল? ইবলিস তখন তার পুরনো প্রেমিকা, একজন নারী জিন্নিয়ার খোঁজ করতে শুরু করে, যে হয়তো তাকে এই গরমিলের রহস্য বলে দিতে পারে। পর্বের সবচেয়ে বড় মোড় আসে এখানেই। সাদি, যাকে ইবলিসের বন্ধুর মনে করা হতো, সে আসলে একজন বিশ্বাসঘাতক। সাদি সবার অলক্ষ্যে ইবলিসের ল্যাম্পে আসে এবং জাদুকরী সুতো দিয়ে ইবলিসের হাত বেঁধে দেয়, যাতে সে তার ক্ষমতা ব্যবহার করতে না পারে। পরের দিন সকালে যখন সবাই দেখে ইবলিস অসহায়ভাবে সুতো দিয়ে বাঁধা, তখন সাদিয়ের আসল উদ্দেশ্য পরিষ্কার হয়। কেউ সেই জাদুকরী সুতো কাটতে পারছিল না। ইবলিস অসহ্য যন্ত্রণায় ছটফট করছিল। ইবলিস কষ্ট করে বলে ওঠে, কে এটা করলো? আমি নড়তে পারছি না, আমার ক্ষমতা কাজ করছে না। সাদ চিন্তিত স্বরে বলে, এই সুতো সাধারণ কিছু নয়, এটা জিনদের জন্য তৈরি। এই চরম মুহূর্তে কাইয়ং তার সহানুভূতিহীন প্রকৃতি ভেঙে এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নেয়। অন্য কারো ক্ষতি হোক বা ইবলিসের ল্যাম্পের ওপর আঘাত লাগুক, সেটা চায়নি। কাইয়ং দৃঢ়তার সাথে ছুরি হাতে বলে, যদি সুতো না কাটে তাহলে হাতটাই কেটে ফেলতে হবে।
ইবলিস আতঙ্কিত হয়ে বলে, না কাইয়ং, তুমি কি করছো? কাইয়ং আবেগের সাথে বলে, আমি তোমাকে হারাতে চাই না, আমি শুধু তোমাকেই চাই। কাইয়ং এর হাত ব্যবহার করে ইবলিসের হাতে সুতো কেটে দেয়। এতে তার হাতে আঘাত লাগে, কিন্তু ইবলিস মুক্ত হয়। ইবলিস তার জন্য কাইয়ং এর এই চরম পদক্ষেপ দেখে গভীরভাবে অভিভূত হয় এবং তার প্রতি ভালোবাসা আরও বাড়ে। মুক্ত হওয়ার পর ইবলিস তার বন্ধুকে নিয়ে অতীতে যায়, যাতে সে স্বাদের মুখ এবং গন্ধ মনে রাখতে পারে। ইবলিস জানতে পারে যে স্বাদের পিছনে তার ভাই সুহিয়নের হাত আছে। অতীতে সাদির সাথে দেখা হওয়ার পর ইবলিস তাকে সতর্ক করে। পর্বের একেবারে শেষে দেখা যায় যে সাদি তার বাড়িতে ফেরে এবং দেখাদেখির দায়িত্বে থাকা এক ব্যক্তির কাছে ইবলিসের সতর্ক বার্তা পৌঁছে দেয়। কাইয়ং আর ইবলিস এখন জানতে পারে যে তাদের শত্রু কে এবং তাদের সামনে আরও ভয়ঙ্কর এক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বন্ধুরা, জিনি মেকাবুইসের পর্ব ৭ আমাদের দেখালো ভালোবাসা এবং ভুলবশতার মধ্যে ইবলিস আর কাইয়ং এর শত্রু প্রথমবারের মতো পর্দায়। পরবর্তী পর্বের উত্তেজনাপূর্ণ বিশ্লেষণ মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আবার দেখা হবে নতুন কোনো কোরিয়ান ড্রামার ব্যাখ্যা নিয়ে। শুভ বিদায়।